তোমায় সরেছে আমার ভীষণ পীড়া দিচ্ছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে চলে আসছে মাহমুদ টিউটোরিয়াল পক্ষ থেকে ইংলিশ শিখাই পরিবারের আমি একজন সদস্য, রাজু ভাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশের একটা মোস্ট ইন্টারেস্টিং টপিক, ন্যারেশন নিয়ে। তোমরা কম বেশি ক্লাস 6-7 থেকে শুরু করে ইংলিশ শিখে আসছো। ইংলিশে তখন ছিল ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি, কথা বা বক্তব্য। তো ন্যারেশন জানতে হলে প্রথমে আমাদের যে বিষয়টা যেটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সেটা হচ্ছে P3, T6, S5, W24। তো এবার এসো দেখে নেই P3, T6, S5, W24 দিয়ে কি বোঝানো হয়েছে। এখানে P3 সমান সমান হচ্ছে আমরা বলতে পারি 3 ধরনের পার্সন, T6 হচ্ছে 6 ধরনের টেন্স এবং S5 হচ্ছে 5 ধরনের সেন্টেন্স এবং W24 হচ্ছে 24টি এমন কিছু শব্দ বা এমন কিছু ওয়ার্ড যেগুলো আমাদেরকে ন্যারেশন জানতে হলে অবশ্যই জানতে হবে। P3 পার্সন আমরা জানি 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং টেন্স 12টা ফর্মের মধ্যে 6টা ফর্ম আমাদের অবশ্যই জানতে হবে। S5 এর 5 ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি অবশ্যই জানতে হবে। এবং W24 এর যে 24টি ওয়ার্ড আমরা বলছিলাম, ক্যান, মে, ইয়েস্টারডে, টুডে, টুমোরো, এগুলো বিষয়ে ধারণা রাখতে হবে। তো আশা করি তোমাদের উক্ত বিষয়ে সামান্য ধারণা হয়ে গেছে, তাহলে চিন্তা নেই, আমরা ধীরে ধীরে জানবো। মূলত ভিডিওটা হচ্ছে 10ম শ্রেণীর জন্য প্রস্তুত বিধায় 8ম শ্রেণীর শিক্ষার্থীদের শেষের দিকে কিছু নিয়ম আছে যেগুলো না পড়লেও চলবে। তো এবারে আমরা একটু ভালো করে জেনে নেই ন্যারেশনটা কি। মনে করো তুমি স্কুলে বেতন দেওয়ার জন্য তোমার বাবার নিকট টাকা চাইলে। তিনি বললেন, আই হ্যাভ নো মানি টুডে। আমার কাছে আজকে কোনো টাকা নেই। এখন তুমি স্কুলে এসে তোমার বাবার কথাটি শিক্ষকের নিকট কিভাবে পেশ করতে চাও, তা তুমি কয়ভাবে উপস্থাপন করতে পারবা? 2 ভাবে। তো এখন যে 2 ভাবে উপস্থাপন করব সেগুলো কিভাবে উপস্থাপন করতে পারি? 1 নাম্বার যেটা, ফাদার সেজ, বাবা বললেন, আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই, টুডে। তো দ্বিতীয় যেটা উপস্থাপন করতে পারবা সেটা হচ্ছে ফাদার সেজ দ্যাট, পিতা বললেন যে, হি হ্যাজ নো মানি দ্যাট ডে, বাবার কাছে সেদিন কোনো টাকা ছিল না। এখন এখানে এরকম কারো কোনো উক্তি বা বক্তব্যকে ইংরেজিতে আমরা বলতে পারি ন্যারেশন। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার যদি না হয় আমরা আরেকটু পরে এর বিস্তারিত আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিতে পারবো। তো এখন শিখে নিই হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন। ন্যারেশন কত প্রকার ও কি কি? There are 2 kinds of narration. ন্যারেশন হয় 2 প্রকারে। These are, সেগুলো হলো ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন? ডিরেক্ট ন্যারেশন। এটার মানে হচ্ছে বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ করা হয় তবে সেটা হবে হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এবং দ্বিতীয় যেটা শিখলাম সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনটা কি? বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ না করে অন্যের জবানিতে, কিভাবে? হুবহু প্রকাশ না করে অন্যের জবানিতে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমরা এই যে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ফাদার সেজ, পিতা বলেছিলেন, আই হ্যাভ নো মানি টুডে, বাবার কাছে আজকে টাকা নেই, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এবং তুমি আরেকটা যেভাবে উপস্থাপন করবা সেটা হচ্ছে ফাদার সেজ দ্যাট হি হ্যাজ নো মানি দ্যাট ডে, বাবার কাছে সেদিন কোনো টাকা ছিল না। দেখো তো অর্থটা বুঝে কিছু একটা বোঝা যাচ্ছে কিনা। যেমন ফাদার সেজ দ্যাট, বাবা বলেছিলেন যে হি হ্যাজ নো মানি দ্যাট ডে, সেদিন বাবার কাছে টাকা নেই। তার মানে এটা অবশ্যই বুঝতে পারতেছো একজনের কথা
আরেকজন বলতেছে, অর্থাৎ বাবার কথাটা তুমি উপস্থাপন করতেছো, তো এটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন হচ্ছে আমরা মনে রাখবো ডিরেক্ট স্পিচের যে অংশটুকু বক্তা নিজেই বলে, কে বলে? বক্তা নিজেই বলে, তার ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। কি বলা হবে? বক্তা নিজে যে কথাটা বলবে, বক্তা নিজে যে কথাটা বলবে সেটা হবে হচ্ছে, এবং তার ভার্বটা হবে হচ্ছে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখন ভার্বটা কি তোমরা জানো? আচ্ছা, ভার্বটা হচ্ছে এই যে কোনো কিছু করা, এখানে পিতা বলেছেন সেস, সেসটা কি? ভার্ব। তো হি সেস, সে বলল আই অ্যাম এ বয়, আমি হই বালক। তো এখানে সেসটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন হচ্ছে অপর পক্ষে বক্তার অপরের বক্তব্য বা উক্তি যে অংশটি হুবহু তুলে ধরে, কে তুলে ধরছে? বক্তার অপরের উক্তি। কে? অপরের উক্তি যে অংশটুকু হুবহু তুলে ধরে তাকে বলে রিপোর্টেড স্পিচ। কি বলা হবে? রিপোর্টেড স্পিচ। যেমন আই অ্যাম এ বয়, এখানে আই অ্যাম এ বয় যেমন কথা তেমনই লেখা আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন কিছু নিয়ম আমাদের জানতে হবে। রুলস রিগার্ডিং স্পিচ ন্যারেটিভ স্টাইল চেঞ্জ। ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট এর পরিবর্তন করা নিয়মগুলো কয়েকটি ধাপে আলোচনা করা হয়। যেমন হচ্ছে প্রথমে যেটা জানতে হবে, চেঞ্জ অফ পার্সন। পার্সন বিষয়ে ধারণা থাকতে হবে, যেটা আমরা প্রথমে পড়ছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং বি নম্বরে হচ্ছে চেঞ্জ অফ টেন্স অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্স অনুসারে আমরা ওখানে দেখে আসছিলাম T6, অর্থাৎ 6টি ধরনের টেন্সকে আমাদের অবশ্যই জানতে হবে এবং তাদের স্ট্রাকচার গুলো মাস্ট বি মুখস্থ রাখতে হবে, এবং সেগুলো যদি আমরা মুখস্থ না রাখি টেন্সের এখানে কোনো নিয়মকে আমরা ফলো করতে পারবো না। সি হচ্ছে চেঞ্জ অফ সাম ডিফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ আমরা যেখানে পড়ে আসছিলাম W24, অর্থাৎ 24টি এমন কিছু শব্দ আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর ডি হচ্ছে চেঞ্জিং অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অর্থাৎ আমরা যে পাঁচ ধরনের সেন্টেন্সটা জেনে আসছি, পাঁচ ধরনের সেন্টেন্সের স্পিচ, অর্থাৎ রিপোর্টেড যে স্পিচ আছে এবং রিপোর্টেড যে ভার্ব আছে, এদের পরিবর্তনের জন্য আমাদের কিছু চেঞ্জ করতে হবে, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তো আমরা হচ্ছে সেন্টেন্স গুলো আগে ভালো মতো জানতে হবে। দেন চেঞ্জ অফ কনভারসেশন, আমাদের কার কোনটা কথা, কোনটা বক্তা বলছেন, বক্তার কথা কোনটা কেমন, সে বিষয়ে ভালো ধারণা থাকলে কনভারসেশন বিষয়ে আমাদের সবাই জানি, আমরা অনেক সবাই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কনভারসেশন করে থাকি, সেই কনভারসেশন কিন্তু এখানে নয় ভাইয়া। সো বি কেয়ারফুল। এখন হচ্ছে এফ নাম্বার, চেঞ্জ অফ প্যাসেজ অর্থাৎ টেক্সট। আমরা এ থেকে ই পর্যন্ত এই 5টা নিয়ম যদি ভালো করে ফলো আপ করতে পারি আমাদের জন্য এফ নাম্বারটা অনেকটা ইজি হয়ে যাবে, কেননা আমরা এ থেকে এ পর্যন্ত যেগুলো শিখবো সেগুলো হচ্ছে প্যাসেজ করে আমাদের কোশ্চেনে সেট আপ করে দিবে। তো এখন ডিটেলস আমরা জানি, ডিটেলস অফ ন্যারেটিভ স্টাইল। এ চেঞ্জ অফ পার্সন, প্রথমে যেটা জানতে হবে সেটা কি ছিল? চেঞ্জ অফ পার্সন। তো আমরা এখন চেঞ্জ অফ পার্সন নিয়ে আলোচনা করি। রুলস অন রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন, কোন পার্সন? ফার্স্ট পার্সন। তো আমরা হচ্ছে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন কারা আমরা প্রথমে জানি, আই, উই, ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন হচ্ছে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করবে। কাকে অনুসরণ করবে? ভালো করে শুনে নাও, ফার্স্ট পার্সন অনুসরণ করবে সাবজেক্টকে, এবং সাবজেক্টের নাম্বার সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দিকে খেয়াল রাখতে হবে, এবং জেন্ডারের দিকে খেয়াল রাখতে হবে, কারণ সেটা ম্যাসকুলিন নাকি ফেমিন জেন্ডার সে অনুযায়ী আমাদেরকে ফার্স্ট পার্সনের সাবজেক্টকে অনুসরণ করে সেটাকে পরিবর্তন করতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। ডিরেক্ট যেটা সেটা হচ্ছে হি সেজ আই অ্যাম ওয়েল, আমি হই ভালো। তো এটাকে যদি ইনডাইরেক্ট করতে যাই, হি সেজ সে বলল, ইনভার্টেড কমা এখানে উঠে দিয়ে দ্যাট বসিয়ে দিয়েছি। এই যে দেখো আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তো আমরা এখানে দেখে আসছি ফার্স্ট পার্সন হয়ে কাকে ধরে? সাবজেক্টকে ধরে। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, আই কাকে ধরবে? হি কে ধরবে।
তো আই যদি হি কে ধরে, এখানে আই কোন ইয়াতে আছে, সিঙ্গুলারে আছে, এবং সেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কি জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। তো এই জন্য আই কে যদি হি কে ধরে, তো সেটা হয়ে যাবে হচ্ছে হি। কি হয়ে যাবে? হি হয়ে যাবে। তারপরে যে আমরা টেন্স শিখে আসছিলাম, এম, এম থাকলে কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। তো হি ইজ ওয়েলসি হয় অনেক ভালো। এখানে আমরা ছোট্ট একটা নোট করে দিয়েছি, এখানে আই পরিবর্তন হয়ে হি হয়েছে। কি হয়েছে? হি হয়েছে। গুড। এখন হচ্ছে আমরা রুলস নাম্বার দ্বিতীয় রুলসটা দেখবো, অর্থাৎ নিয়ম 2, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন। আমরা প্রথমে পড়ে আসছিলাম ফার্স্ট পারসন, এবার শিখবো সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কে আমরা সবাই জানি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন হচ্ছে আই, উই। তো এখন সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের কাকে ধরে? অবজেক্ট কে ধরে। দেখো ভাইয়ারা, এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট কে ধরছে, আর এখানে সেকেন্ড পারসন ধরবে অবজেক্ট কে, এবং অবজেক্টের নাম্বার সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দিকে খেয়াল রাখতে হবে, এবং জেন্ডার সেটা ম্যাসকুলিন নাকি ফেমিন সেটা দিকেও খেয়াল রাখতে হবে। তো একটা এক্সাম্পল দেখি। ডিরেক্টে বলছে হি সেজ টু মি, সে আমাকে বলল। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, সেজটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, এবং মিটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে নিয়মে দেখছিলাম সেকেন্ড পারসন কাকে ধরে? অবজেক্ট কে ধরে। তো এখন ইউটা যদি মি কে ধরে তাহলে কি পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখি। হি সেজ, সে বলল, এখানে আমরা সেজ এর পরিবর্তে টোল্ড দিতে পারবো, সেজ এর পরিবর্তে সেজ দিতে পারবো। মিটা এখানে দিয়ে দিলাম। এখন ইউ কাকে ধরছে? ও হ্যাঁ, ইনভার্টেড কমা উঠাইলে দ্যাট হয়। তো ইউ কাকে ধরবে? মি কে ধরবে। তো মি যদি হয়, আমরা জানি মি হচ্ছে আই, মি, মাই। তো এখানে ইউ যেহেতু আছে, ইউ, ইউ, ইয়োর্স। তো ইউ যদি মি কে ব্যবহার করা হয়, তো এখানে হি যেহেতু একটা পুরুষ, তো ফেমিন জেন্ডার না, ম্যাসকুলিন জেন্ডার। তো এখানে হির জন্য হয়ে যাবে আই, এবং এই যে আর ছিল, আয়ের সাথে তো আর বসবে না, কি বসবে? এম বসবে। এখানে এম বসিয়ে দিয়েছি। তো পুরো লাইনটা কি হলো? হি টোল্ড মি দ্যাট আই এম ওয়েল, সে বলছে আমি হই ভালো। এখানে দেখো আমরা ছোট্ট একটা নোট দিয়েছি, মি পরিবর্তন হয়ে আই হয়েছে। এবার আসি 3 নাম্বার নিয়ম, রিপোর্টেড স্পিচের থার্ড পারসন পরিবর্তন হয় না। ভালো করে লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচের থার্ড পারসনে কি নাই? কোনো পরিবর্তন নাই। একটা এক্সাম্পল দেখে নেই। হি সেজ টু কামাল, এখানে কামাল হচ্ছে থার্ড পারসন, এবং হি ইজ ওয়েল, এখানে কার কথা? সে বলছে কাকে? কামালকে। হি ইজ ওয়েল, সে হয় অনেক ভালো। কাকে সম্বোধন করে বলছে? এই কামালকে সম্বোধন করে বলা হয়েছে। তো এটাকে ইনডাইরেক্ট করলে যেটা পাবো সেটা হচ্ছে হি টোল্ড কামাল, সে কামালকে বলল দ্যাট হি, এখানে এই দেখো হি আছে না, হি কাকে ধরছে? কামালকে ধরছে। তো কামালকে যদি ধরে থাকে, হির কোনো কি নাই? পরিবর্তন নাই। আমরা আগে পড়ে আসছি থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তো এখানে হি থাকবে, হি ইজ ওয়েল। এখানে দেখো কামাল বা হি পরিবর্তন হয়নি। আচ্ছা, এরপরে আসি 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে হেলেনা সেড টু কারিনা। কারিনা, ক্যাটরিনা দেখলে মজা হবে না? আচ্ছা, কারিনা কাপুর থাক, ক্যাটরিনা কাইফকে আমরা এখানে নিয়ে আসবো না। হেলেনা said to কারিনা she is unwell, সে ভালো নেই। তো হেলেনা told কারিনা that she, কোনো পরিবর্তন নাই, was unwell, সে কেমন ছিল? ভালো ছিল না, খারাপ ছিল। তো এটা হচ্ছে আমরা একটা ভালো দেখো নোট দিয়ে রাখছি, যদি এটা আগে দেওয়া দরকার ছিল, আমরা পরে দিয়েছি। ইনভার্টেড কমা উঠে যায় এবং এর জন্য দ্যাট বসে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আর ইম্পারেটিভ এর বেলায় সেটা ইনভার্টেড কমা দিয়ে টু দিতে হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এর বেলায় ইফ ডব্লিউএস কোয়েশ্চন বসে। তো ভাইয়া আজকে আমাদের এতটুকুই। কার কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভালো লাগলে অবশ্যই জানাবা, খারাপ লাগলে সেটা অবশ্যই আমাদের জানিয়ে দিবা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।